থাকবে, এটা ইম্পর্টেন্ট বলা যায়। জি স্যার, আপনি শুরু করেন। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার, এটা আঁকবে। আমরা হারপেসটা খুব ধীরে ধীরে আঁকাবো, এটা একটু মনে রাখার বিষয় আছে। মাঝখানে দেখা যাচ্ছে এলো নিউক্লিক অ্যাসিড, এটা এনভেলাপ ভাইরাস। এনভেলাপ ভাইরাস যেহেতু আছে তাহলে একটা এনভেলাপ আছে। আর দেখো নিউক্লিক অ্যাসিড এনভেলাপ মাঝখানটা জায়গা আছে, এটা হলো টেগুমেন্ট। ছবিটা আঁকবে, একে প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা সুবিধা হবে। আচ্ছা, এই ভাইরাসে কিছু আমরা একটু আগে যে স্ট্রাকচারটা দেখলাম, এখন এটা ডেসক্রিপশন আমরা একটু দেখি। জেনোম, জেনোমে কি থাকে? এটা ডিএনএ ভাইরাস, ইটস এ ডিএনএ ভাইরাস। এখান থেকে লিনিয়ার ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে, তাহলে ডিএনএ থাকে ডাবল স্ট্র্যান্ড এন্ড লিনিয়ার। নেক্সট লাইনটা দেখো, এটা ইম্পর্টেন্ট, ভাইরন ডাজ নট কন্টেন পলিমারেজ। তার মানে রেপ্লিকেশনের জন্য এটা হোস্ট সেলের পলিমারেজ হেল্প লাগবে, নিজে পারবে না। এটা একটু পড়লে বুঝবে। ক্যাপসিড, ক্যাপসিড অন্যান্য ভাইরাসের মতোই, এটা এমন কিছু ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এনভেলপটা ইম্পর্টেন্ট। ড্রাইভ ফ্রম দ্য নিউক্লিয়ার মেমব্রেন। অন্যান্য ভাইরাস থেকে এটা আগেই বলেছি যে এটা যে নিউক্লিয়ার যে এনভেলপটা আসে তোমার সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে, এক্সেপ্ট হারপেস। হারপেসের এনভেলপটা আসে নিউক্লিয়ার মেমব্রেন থেকে, এটা এক্সেপশন। ভাইরাসের মধ্যে এটা একটা এক্সেপশন। যেহেতু এক্সেপশন, এগুলি পরীক্ষার সময় তোমার টিচাররা দেখবে এক্সেপশন গুলি খুঁজে খুঁজে বের করে কোনটা এক্সেপশন। বোঝা গেল? তাহলে এটা মনে রাখতে হবে যে হারপেসের যে এনভেলপটা এটা কোথা থেকে অ্যাকোয়ার করে, নিউক্লিয়ার মেমব্রেন। যে ড্রাইভ ফ্রম দ্য নিউক্লিয়ার মেমব্রেন, নট ফ্রম দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন। আমার কথা কি তোমরা শুনো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে না বলে একটু বলবে। আর একটা শব্দ ছবি দেখেছিলাম, টেগুমেন্ট, একটা জায়গা, স্পেস বিটুইন এনভেলপ এন্ড দ্য ক্যাপসিড। কিছুই না, টেগুমেন্ট একটা স্পেস, কিসের মধ্যে? একদিকে থাকে এনভেলপ, একদিকে থাকবে ক্যাপসিড। এখানে কিছু জিনিস তোমরা ক্যারি করে, এখানে দে কন্টেন ভাইরালি এনকোডেড প্রোটিন এন্ড এনজাইমস। কি কাজে লাগে? ইনভলভ ইন দ্য ইনিশিয়াল রেপ্লিকেশন। ভাইরাল রেপ্লিকেশনের যেসব এনজাইম লাগে, এগুলি এই টেগুমেন্টে থাকে। কিছু কিছু এনজাইম থাকে যারা হেল্প ইন রেপ্লিকেশন। তাহলে দেখো মানে এই তোমার এইখানে এইটার মধ্যে ইম্পর্টেন্ট যা ছিল, যে এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো এটা একটা ডিএনএ ভাইরাস, আর একটা হলো এটা এনভেলপ থাকে। এনভেলপটা আসে হলো তোমার নিউক্লিয়ার মেমব্রেন থেকে, অন্য ভাইরাস আসে সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে। আর একটা হলো এটা হলো একটা জায়গা আছে টেগুমেন্ট বলে, এটা অনেক ভাইরাস আছে, এনভেলপ ভাইরাসের মধ্যে থাকে, এনভেলপ এবং ক্যাপসিডের মধ্যে জায়গাটা থাকে, এটা হলো টেগুমেন্ট। এখানে কিন্তু এনজাইম ক্যারি করে যারা ভাইরাল রেপ্লিকেশনে হেল্প করে। আচ্ছা, এখানে আবার একই জিনিস আসার কারণ এমন কিছু না, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ আগেই বলা হয়েছে। এইটা ইম্পর্টেন্ট, replicated in the nucleus. All virus replicates in the cytoplasm except herpes is replicated in the nucleus. এটাও এক্সেপশন, এই জন্য এটা মনে রাখবে। আর কি, they form internuclear inclusion body, এত কিছু মনে রাখার দরকার নাই। আর হলো এটা আগেই বলেছি, যেহেতু নিউক্লিয়াস এটা যেহেতু এটা মাল্টিপ্লিকেশন করে ইন দ্য রিপ্লিকেশন করে ইন দ্য নিউক্লিয়াস, so they acquire their nuclear envelope from the nuclear membrane. আর একটা very important, they can cause a latent infection.
খুব কম ভাইরাসে আছে যেগুলো ল্যাটেন্ট ইনফেকশন করে, এটা ইম্পর্টেন্ট যে হার্পেস ভাইরাস কজেস ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট হলো যে একটা পেশেন্ট ভালো হয়ে গেল, এরপরে কোনো সাইন সিমটম নাই। একটা হলো ল্যাটেন্ট, একটা ক্রনিক। মনে রাখবে, ক্রনিক মানে যে ক্রনিক যেটা ডিজিজ গুলি সেগুলিতে ভাইরাল অ্যাক্টিভিটি থাকবে, রেপ্লিকেশন থাকবে, সেল ড্যামেজ থাকবে, কিন্তু সাইন সিমটম মতো থাকবে না। আর ল্যাটেন্ট গুলি দিয়ে ল্যাটেন্টই থাকবে, কোনো টিস্যু ড্যামেজ করবে না, কিছুই থাকবে না, জাস্ট ডরমেন্ট হিসেবে থাকবে কোনো একটা জায়গায়, বাট ইট ক্যান রিকার। ল্যাটেন্ট থাকলো, তাই এটাকে হার্পেস ফ্যামিলি যে ভাইরাস গুলি, এটা একটা রিকার করতে পারে। এখানে একটা যে রিঅ্যাক্টিভেশন যে হয়, কি কি কারণে রিঅ্যাক্টিভেশন হয়? রিঅ্যাক্টিভেশন মানে ল্যাটেন্ট চলে গেল, ল্যাটেন্ট হওয়ার পর রিঅ্যাক্টিভেশন হবে। এবার কোনো স্ট্রেস যদি হয়, এনি মেন্টাল স্ট্রেস ক্যান কজেস, কারণ যেন মেন্টাল স্ট্রেসে বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, হতে পারে। যদি কোনো ট্রমা হয় সেক্ষেত্রে হতে পারে, ফিভার হয় হতে পারে, সানলাইট, সানবাতে গেল, সানবাতে গিয়ে দেখা গেল যে ব্লিস্টার নিয়ে চলে আসলো, হতে পারে। ইমিউনোসাপ্রেশন সব জায়গায় আছে, যদি এরকম কোনো জায়গায় হয় তাহলে এটা আমরা রিঅ্যাক্টিভেশন হবে। আমরা এটা পরে আরো যাব, এখন একটু দেখে নাও যে এইসব জায়গায় রিঅ্যাকশন হতে পারে। নেক্সট লাইন, এটা ইম্পর্টেন্ট, এটা হার্পেসের প্রতিটি লাইন ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ ইনফেকশন আর ক্লিনিক্যালি ডিফার ফ্রম দ্য প্রাইমারি ইনফেকশন। প্রাইমারি যে হার্পেস ইনফেকশনটা হয় আর রিঅ্যাক্টিভেশনে যেটা হয়, এটা ক্লিনিক্যালি সাইন সিমটম একও থাকতে পারে, ডিফারও থাকতে পারে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইন সিমটম একই থাকে, আবার কিছু কিছু মানে কি হার্পেস ফ্যামিলির মধ্যে কিছু কিছু আছে যে প্রাইমারি ইনফেকশন এবং সেকেন্ডারি ইনফেকশন ক্লিনিক্যাল সাইন সিমটম একই রকম। আবার দুই একটা ভাইরাস আছে প্রাইমারি একরকম, সেকেন্ডারিটা ডিফার করে। আর একটা ইম্পর্টেন্ট দেখো, প্রাইমারি ইনফেকশন মোর সিভিয়ার দ্যান দ্য রিঅ্যাক্টিভেশন। প্রাইমারি ইনফেকশনটা যেটা হয় সেটা সিভিয়ারিটি বেশি থাকে, রিঅ্যাক্টিভেশন তো সিভিয়ারিটি থাকে না। আরো একটা ইম্পর্টেন্ট দেখো, সাম ভাইরাস ক্যান কজেস ক্যান্সার। তাহলে হার্পেস ভাইরাসের কোনো ভাইরাস কোনো দেখবা যে কোনো ভাইরাস ক্যান কজেস ক্যান্সার। So this is the important property of the herpes virus. Herpes virus classify করা যায় alpha, beta and gamma। দেখো আলফা, বিটা এন্ড গামা তিন ভাগে ভাগ করা যায় হার্পেস ভাইরাসগুলোকে আমরা। এটা তোমাদের অত ইম্পর্টেন্ট না, ভাইবে আসার সম্ভাবনা কম, তো ডেন্টাল আরো কম। এখানে দেখো বোঝার জন্য বলা হলো যে আলফা ভাইরাস যেটা আছে হার্পেস ফ্যামিলি, এর জন্য অন্য না। হার্পেস ফ্যামিলিকে আমরা যে ভাইরাসগুলো আছে তিন ভাগে ভাগ করতে পারি, একটা হলো আলফা হার্পেস, বিটা হার্পেস, গামা হার্পেস। আলফা ভাইরাস কোনগুলি? যেগুলি মিউকো এপিথেলিয়াল সেলকে ইনফেক্ট করে, লাইনিং এপিথেলিয়াল মধ্যে মিউকাস মেমব্রেন আর এপিথেলিয়াল সেলকে যারা ইনফেক্ট করে তাহলে বলি আমরা হার্পেস, আলফা হার্পেস। আর বিটা গুলি কোনগুলি? যেগুলো মনোসাইট, লিম্ফোসাইট এন্ড মেইনলি এদের মধ্যে থাকে। আর গামা হলো লিম্ফোসাইট। এটা হলো গ্রোথ। বাকিটা যেগুলো আছে টেবিল লাগবে না, খালি মনে রাখো যে তিন ধরনের ভাগ করি, আলফা, বিটা, গামা অ্যাকর্ডিং টু দ্য অ্যানাটমিক্যাল সাইট দে ইনফেক্ট। আলফা হার্পেস ইনফেক্ট করে হলো মিউকোসা এবং এপিথেলিয়াল সেল, বিটা হার্পেস ইনফেক্ট করে মনোসাইট, লিম্ফোসাইট, এন্ড গামা এটা একই রকম। এত ডিটেইলস লাগবে না। এইখানে আমরা একটা হার্পেসের কত রকম আছে এটা দেখো। হিউম্যান হার্পেস 1, হার্পেস 2, হার্পেস 3, হার্পেস 4, হার্পেস 5, হার্পেস 6, 7, হার্পেস 8। হার্পেস 1 হলো হার্পেস সিমপ্লেক্স 1, হার্পেস 2 দা হার্পেস সিমপ্লেক্স 2, হার্পেস 3 যেটা এটা হলো ভেরিসিলা জোস্টার। হার্পেস 3 কে বলা হয় ভেরিসিলা জোস্টার।
হারপেস 4 যেটা একটা ইপিস্টেন বার ভাইরাস, এখানে ওই যে আলফা বিটা গামা এগুলি যদি মনে করো যে দরকার নাই, কিন্তু এটা লাগবে। হারপেস 1 হলো হারপেস সিমপ্লেক্স 1, হারপেস 2 হলো হারপেস সিমপ্লেক্স 2, ভেরিসিলা জোস্টার, ইপিস্টেন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, আর ক্যাপুসি সার্কোমা। হারপেস 6, 7 এটা অনেক বইতে আসে নাই, লাগবে না। হারপেস 8 তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করবে যে হারপেস ভাইরাস গুলি কি কি আছে, সেখানে তোমার হবে যে হারপেস সিমপ্লেক্স 1, হারপেস সিমপ্লেক্স 2, ভেরিসিলা জোস্টার, ইপিস্টেন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, and Kaposi sarcoma virus of human herpes 8, human herpes virus 8. This is the important herpes virus. বোঝা গেল কিনা? জি স্যার। ভাইবার সময় এটা জিজ্ঞেস করবে যে কয়েকটি ইম্পর্টেন্ট হার্পেস ভাইরাস নাম বলো, তাহলে সেখানে হবে হার্পেস সিমপ্লেক্স 1, হার্পেস সিমপ্লেক্স 2, ভেরিসিলা জোস্টার, ইপিস্টেন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, and human herpes virus 8. 6, 7 এরকম এখনো বই আসে নাই, জাস্ট রাখো। এর মধ্যে আবার আলফা বিটা গামা বলেছিলাম। আলফা হলো যেগুলি স্কিন মিউকাস মেমব্রেন এবং স্কিন ইনফেক্ট করে, সেটা হলো হারপেস 1, আর যেটা টিস্যু সেটা হলো হারপেস আলফা। গামা আর বিটা হলো যেটা তোমার লিম্ফোসাইটকে ইনফেক্ট করে। এখন চলে যাব ইন্ডিভিজুয়ালি, হারপেস সিমপ্লেক্স 1 and 2। হারপেস সিমপ্লেক্স 1 and 2 লাগবে না, এগুলো হলো ইতিহাস, দরকার নাই। হারপেসের নাম নেম যেটা আসছে এটাই তোমার আসছে গ্রিক নেম থেকে, ক্রিপ। আমরা এখন কোনটা যাচ্ছি? হারপেস সিমপ্লেক্স মধ্যে আছে, হারপেস সিমপ্লেক্স 1 and 2 দুইটা একসাথে আমরা পড়বো। যেহেতু হারপেস ফ্যামিলির, তো অন্যান্য হারপেস ভাইরাস যেটা আগে বলেছি একই ক্যারেক্টারিস্টিক সেম থাকবে। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ আছে, এটা ইনভেলাপ ভাইরাস, এটা আলফা হারপেস ভাইরাস ফ্যামিলির। এটা একটা আলাদা, ট্রান্সমিটেড ভায়া ক্লোজ কন্টাক্ট, রেসপিরেটরি সিক্রেশন এন্ড স্যালাইভা। এটা ট্রান্সমিশনটা লাগবে, অথবা লাগবে তোমাদের জন্যই লাগবে, বোঝার জন্যই লাগবে যে ট্রান্সমিটেড বাই ক্লোজ কন্টাক্ট অর রেসপিরেটরি সিক্রেশন এন্ড স্যালাইভা। কোথায় ইনফেক্ট করে? ইনফেক্ট মিউকো এপিথেলিয়াল সেল। তাহলে দেখো, এটা রুট অফ ট্রান্সমিশন, ইনফেকশন কোথায় করতেছে? একটা হলো এটা আবার এস্টাবলিশ ল্যাটেন্ট এন্ড রিকারেন্ট ইনফেকশন। এটা ল্যাটেন্ট ইনফেকশন করে। হারপেস সিমপ্লেক্স ফ্যামিলির ভাইরাসগুলি ল্যাটেন্ট ইনফেকশন করে, ল্যাটেন্ট অবস্থায় থাকে এবং পরে রিকার করতে পারে। এরপরে প্রশ্ন হয় যে ল্যাটেন্ট থাকলো কোথায় থাকলো? ল্যাটেন্ট যে থাকলো কোথায় থাকলো? দেখো, পারসিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ইন দ্য নার্ভ গ্যাংলিয়া। তাহলে এরা পারসিস্ট, এটা থাকে কোথায়? নার্ভ গ্যাংলিয়ায়। ইনডিফিনিট পিরিয়ড থাকতে পারে, ফর হোল লাইফ। আবার গ্যাংলিয়া আসে, এটা মোটর না সেন্সরি? আসলে এটা থাকে সেন্সরি, এটা থাকে সেন্সরি নিউরনসে থাকে, সেন্সরি নিউরন গ্যাংলিয়ার মধ্যে থাকে and persist for whole life. এটা রিঅ্যাক্টিভ করতে পারে, পিরিয়ডিক্যাল রিঅ্যাক্টিভ এন্ড রেজাল্ট অফ ওই যে আগে যেটা বললাম, এটা রিঅ্যাক্টিভ হতে পারে যদি স্ট্রেস হয়, ট্রমা হয়, ফিভার হয়, ইমিউনোসাপ্রেশন হয়, সেক্ষেত্রে রিঅ্যাকশন হতে পারে। এটা আমাদের দেশে শীতের সময় দেখবে যে অনেক সময় লিপে অর্থাৎ ঠোঁটে দেখবে এরকম ছোট ছোট ব্লিস্টার থাকে, অথবা একটা হিস্ট্রি থাকে, দেখবে একটা পেশেন্ট দিচ্ছে যে একটা ফিভার ছিল, ফিভারের পরে দেখা গেলো যে তোমার লিপের 2 কর্নারে দেখবে যে এখানে এখানে ব্লিস্টার লাইক থাকে, এগুলো হারপেস। এগুলো রিঅ্যাক্টিভেশন, আগে হয়তো হয়েছিল, এটা তার রিঅ্যাক্টিভেশন। আর একটা এখানে থাকে, এটা তোমাদের ডিফিকাল্ট, একটা মাল্টিনিউক্লিয়েট জায়ান্ট সেল থাকে, মাল্টিনিউক্লিয়েট জায়ান্ট সেল। এখন এখানে জায়ান্ট সেল গুলি কোথেকার জানো? জায়ান্ট সেল মানে কি? স্যার অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তাহলে মানে কি? এগুলি অনেকগুলি ফিউশন, যখন একটা ইনফেকশন হয় সেখানে তোমার কি যায়? ম্যাক্রোফেজ অথবা মনোসাইট যায়,
এগুলি প্রথম যখন একা একা না পারে তখন কি হয়, তারা অনেকগুলি মিলে একটা সাথে একটা মিলে ফিউজ করে 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 তারা একটা জায়ান্ট সেল তৈরি করে। একটা জায়ান্ট সেল তৈরি করলো, তাহলে কি হলো, ওখানে মনে হয় যে অনেকগুলো নিউক্লিয়াস এখানে থাকতে পারে। এটা কি খালি চোখে দেখা যাবে? এটা যে মাইক্রোস্কোপে আমরা দেখতে পারি, এটা তোমাদের অত ইম্পর্টেন্ট না। আর অন্যান্য ভাইরাসের মতোই সিএমএমএনই সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ রিকোয়ার্ড ফর কন্ট্রোল। এখানে মেইনলি এই ভাইরাস ডিপেন্ড করে, মানে কন্ট্রোল করে সেল মিডিয়েটেড ইমিউনিটি। রেপ্লিকেশনে অত ডিটেলস দরকার নাই, কারণ রেপ্লিকেশন তোমাদের তো অলরেডি দেখানো হয়েছে। এখানে শুধু এটা কিছুটা স্টেজ চলে যায় তোমার নিউক্লিয়াসের মধ্যে হয়। এখানে যদি সংক্ষেপে একটু দেখা যায়, লেখা দরকার নাই। এখানে ভাইরাস অ্যাটাচ টু সেল সারফেস। সেল সারফেস কোন সেল? এটা বললাম যে লাইনিং এর ভিতরে যে থাকে তার সেলের সাথে এটা বাইন্ড করার পরে কি হবে, ইনভেট করবে। ইনভেট করার পরে আনকোট হবে। আনকোট হওয়ার পরে ডিএনএ এন্টার ইন দ্য নিউক্লিয়াস। এখানে একটু যেটা বোঝার বিষয়, অত লেখা দরকার নেই, যে অন্যান্য ভাইরাসগুলি প্রথমে কি হয়, এডিশন হয়, তারপরে কি হয়, পেনিট্রেশন হয়। পেনিট্রেশন করার পরে আনকোটিং হয়। আনকোটিং হওয়ার পরে এটা রেপ্লিকেশন হয়। আর্লি রেপ্লিকেশন, লেট রেপ্লিকেশন, এগুলো হয় ইন দা সাইটোপ্লাজম। বাট এখানে কি হয়, আনকোটিং এর পরে এটা ডিএনএ চলে যায় নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে বাকিটা এটা কি হয়, এটা এইটুকু দেখলেই হবে, লাগবে না। এপিডেমিওলজিও জাস্ট মানে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এগুলো মনে হয় কমন, সারা বিশ্বেই কমন। হার্পিস ইনফেকশন সারা বিশ্বেই কমন। অ্যান্টিবডি করে দেখা যাবে যে, দেখো এখানে অ্যান্টিবডি টেস্ট করে দেখা যাচ্ছে ডেভেলপিং কান্ট্রি 80% বলে তোমার ক্যারিং অ্যান্টিবডি। তার মানে কি, কোনো না কোনো সময় হার্পিস 1 ইনফেকশন হয়েছিল, যদিও আমরা জানি না। এখানে কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে মোর দ্যান 80% পিপল অফ ডেভেলপিং কান্ট্রি কন্টেইন অ্যান্টিবডি টু HIV-1 বাই দ্য 2 ইয়ার। মানে বড় হইতে হইতে অলরেডি হয়ে যায়। হার্পিস সিমপ্লেক্স 2টা একটু কম, ওইটা 22% ক্ষেত্রে দেখা যায়। এখানে একটু দেখানো হলো যে ট্রান্সমিশন হার্পিস 1 কেমন হয়, হার্পিস 2 কেমন, এটা ইম্পর্টেন্ট। হার্পিস 1 এবং হার্পিস 2 তোমাদের পরীক্ষার সময় কিন্তু এটা একটু ধরবে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্পিস 1 হার্পিস 2। আমরা সামনে আসবো, এটা একটু মাথার মধ্যে রাখো, অথবা একটা কোশ্চেন, এটা কোয়ারি দিয়ে, মানে দিয়ে দাগ দিয়ে রাখো। হার্পিস 1 এবং হার্পিস 2 এর মধ্যে পার্থক্য কি? একটা ট্রান্সমিশন দেখো, হার্পিস 1 ট্রান্সমিটেড বাই কন্ট্যাক্ট। এখন কন্ট্যাক্ট কিভাবে হতে পারে? এটা প্রথমে থাকে ভেসিক্যাল ফ্লুইড, যেগুলো থাকে তার মধ্যে থাকে স্যালাইভা থাকে। ট্রান্সমিট বাই ওরাল কন্ট্যাক্ট, যেমন কিসিং, তো শেয়ারিং অফ দ্য ড্রিঙ্কিং গ্লাস। টুথব্রাশ তো এখন শেয়ার করার প্রশ্ন আসে না। অটোইনফেকশন আই, তাহলে একটা হলো যে যদি সেম আমরা গ্লাসে ই করি, সেক্ষেত্রে হতে পারে। আর হার্পিস 2টা ভিন্ন, স্প্রেড বাই দ্য সেক্সুয়াল কন্ট্যাক্ট। যেহেতু জেনিটাল রিজিয়নে হয়, এটা আমরা পরে আসবো, যেহেতু মেইনলি টার্গেট জেনিটাল রিজিয়নে। সেক্ষেত্রে জেনিটাল রিজিয়নে যদি থাকে, সে ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট। Another হলো may be transmitted from the infant infected mother to their infant. তাহলে হার্পিস 2 এর একটা হলো ট্রান্সমিশন হতে পারে সেক্সুয়াল কন্ট্যাক্ট, অর মা থেকে যেতে পারে বেবিতে, যদি মাদার ইনফেক্টেড থাকে, সো শি ক্যান ট্রান্সমিট ইট টু হার বেবি। ইনফেকশন হলো,
কন্ট্যাক্ট হলো, ইনফেকশন হলো, তারপর কি হবে? ইনিশিয়ালি রেপ্লিকেট ইন দ্য মিউকো এপিথেলিয়াল সেল, ইনফেকশন হওয়ার পরে এটা রিপ্লিকেট করবে মিউকো এপিথেলিয়াল সেলে and causes disease at the site of infection. প্রথমে হলো যেখানে ইনফেকশন হবে সেখানে এসে সিম্পটম তৈরি করবে and then enter the sensory ganglia. তাহলে এখানে একটু মনে রাখতে হবে যে আলটিমেটলি সেন্সরি গ্যাংলিয়াটা দ্য মেইন, নট বললাম না নিউরো গ্যাংলিয়া বলা হলো, বাট ইটস এ sensory, not motor, and they can persist indefinitely in the nerve ganglia in a non-infectious stage. তাহলে ইনফেকশন হলো এখানে তার থাকতে পারবে তোমার যে ডরমেন্ট অবস্থায় বলি অথবা ল্যাটেন্ট অবস্থায় বলি থাকতে পারবে ইনডিফিনিট পিরিয়ড। কোথায় থাকবে আবার বলতেছি সেন্সরি গ্যাংলিয়া। এন্ড আগে বললাম যে দে ক্যান রিঅ্যাক্টিভেটেড, কতগুলো কন্ডিশন বললাম, স্ট্রেস, সানলাইট, আল্ট্রাভায়োলেট লাইট, ইমিউনোসাপ্রেশন, এইসব ক্ষেত্রে এটা আবার রিকার করতে পারে। নেক্সট আসি আলটিমেটলি কি করে ইনফেকশন, লাইটিক ইনফেকশন করে সেলগুলো লাইসিস হয়ে যায়। আচ্ছা এটা আর লাগবে না। যেটা বলেছিলাম দেখবে এরকম শীতের সময় এরকম কমন এরকম আমাদের দেশে দেখবে শীতকালে অনেক দেখবে এরকম কমন। বলছি যেহেতু অ্যান্টিবডি করলে দেখা যাবে যে আমাদের 90% ক্ষেত্রে অ্যান্টিবডি পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা হারপেস কমনলি বলতে পারি। এখন এখানে আবার আসছে যে প্রথমে ইনফেকশন হলো, হওয়ার পরে পেশেন্ট ভালো হয়ে গেল, আবার কখন রিকার করবে? এখন প্রথমে একটা বলা হলো যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, তার মানে কি সানলাইটে গেলে করতে পারে। ফিভার, এটা হলো কমন আমাদের দেশে। জ্বর হলো, জ্বরের পরে কিন্তু আমাদের দেশে কি জ্বর ঠোসা না কি যেন বলে টার্মটা, লোকাল ল্যাঙ্গুয়েজ। ব্লিস্টার, ওই যে আগে ছবিটা দেখালাম যে লিপের কর্নারে এই যে এরকম ব্লিস্টার প্রথম জ্বরের হিস্ট্রি দেয়, জ্বরের পরই তোমার লিপে অথবা এইসব জায়গায় এরকম ব্লিস্টার নিয়ে আসে। ইউজুয়ালি জ্বর। ইমোশনাল স্ট্রেস, এটাও তো কতটা কমন জানি না। ফিজিক্যাল স্ট্রেস হতে পারে, এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ফুডের ক্ষেত্রে হলে হতে পারে, দরকার না। ইমিউনোসাপ্রেশন যদি হয়, এনি কজেস, মেবি যদি রেডিওথেরাপি হয়, কিমোথেরাপি হয়, এইডস হয়, যে কোনো ভাইরাল ইনফেকশনে যদি ইমিউনোসাপ্রেশন হয়, সেক্ষেত্রে এরকম দেখা রিকার করতে পারে। This is important. স্যার এর আগের স্লাইড একবার দেখা যাচ্ছে? স্যার এর আগের স্লাইডটা একবার দেখালে ভালো হতো। আগের স্লাইডটা এটা হলো জাস্ট রিকার কখন করতে পারে। এটা তোমার 2-3টা পয়েন্ট, বেশি এতগুলি লাগবে না, 2-3টা পয়েন্ট। ফিভার দিয়ে শুরু করো, ফিভারটা কমন বললাম, এটা 1 নম্বরে নিয়ে আসো। স্ট্রেস, ফিজিক্যাল আর ইমোশনাল স্ট্রেস, এটা 2 নম্বরে নিয়ে আসো। আল্ট্রাভায়োলেট 3 নম্বরে নিয়ে আসতে পারো। ইমিউনোসাপ্রেশন 4 নম্বরে। এই 4টা মনে থাকলে হবে, বাকিগুলো লাগবে না। ওকে স্যার, এরপর তোমার জিজ্ঞেস করে হারপেস 1 হারপেস 2 এর পার্থক্য আসবে। আমরা আগে পড়ে নিই, তারপরে দেখবো। হারপেস কিন্তু ইউজুয়ালি হয়, দেখো হারপেস ইউজুয়ালি হয় কোথায়? লিপে, অথবা যেমন অ্যাজিহল বলি অ্যাবভ দা ওয়েস্ট। তো এটা মনে রাখবে, এটা মার্ক, হারপেস ইউজুয়ালি হয় হারপেস 1, ইউজুয়ালি, নট অলওয়েজ, উল্টো হতে পারে। হারপেস 1টা ইউজুয়ালি হয় অ্যাবভ দা ওয়েস্ট মানে কোমরের উপরে যেটা রিলেশনগুলি হারপেস হবে,
হলে আমরা প্রথম বুঝবো যেটা হারপেস 1, যেহেতু হারপেস 1 হারপেস 2 পার্থক্য করার কঠিন। এবং এখান থেকে ইনফেকশন হওয়ার পরে এটা আলটিমেটলি ট্রাইজেমিনাল গ্যাংলিয়া যেটা থাকে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়া ইউজুয়ালি এটা ল্যাটেন্ট অবস্থায় থাকে। হারপেস 1টা হয় গিয়ে লিপে অথবা ইউজুয়ালি অথবা অ্যাবাভ দা ওয়েস্ট যে কোনো জায়গায় ধরি, আলটিমেটলি এটা ল্যাটেন্ট থাকে যে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। Virus can subsequently reactivation move to the original site of infection and result in the cold sore. এটাও কমন যে রিঅ্যাক্টিভেশন যেটা হয়, তাহলে প্রাইমারি ইনফেকশন আর সেকেন্ডারি ইনফেকশন প্রায় একই রকম, কিন্তু একই রকম একই এলাকায়, খুব একটা ডিফার করে না। হাতে দেখো হাতে herpes simplex 2, herpes simplex 2 usually infect the genitalia অথবা একটা ব্রড হ্যান্ডে বিলো দা ওয়েস্ট। আগে বললাম কি above the waist, usually below the waist। আর ভাইরাসগুলি ল্যাটেন্ট থাকবে কোথায়? এটা ইনফেকশন হওয়ার পরে মুভ টু দ্য lumbar or sacral region where they remain latent। তাহলে এটা ল্যাটেন্ট থাকবে কোথায়? তোমার সেক্টরাল গ্যাংলিয়া। আগে এটা ছিল সার্ভিক্যাল গ্যাংলিয়া, এটা থাকবে সেক্টরাল গ্যাংলিয়া। আর এটা ডিজিজ করে, এটা হলো হারপেস জেনিটালিয়াসিস, হারপেস জেনিটালিয়াস। হারপেস জেনিটালিয়াস এইটা একটু কষ্ট করে তোমরা আপাতত একটু ছবি তুলে রাখতে পারো এবং এইটা প্র্যাকটিস করবে। এইটা প্র্যাকটিস করবে ফর ভাইভা এক্সামিনেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হারপেস 1, হারপেস 2 ভাইরাস? হারপেস সিমপ্লেক্স 1, হারপেস সিমপ্লেক্স 2। এইটা একটু প্র্যাকটিস, মানে ভাইভার সময় বলার প্র্যাকটিস করবে। হারপেস থেকে ভাইভা ধরতে পারে, রিটিনার সম্ভাবনা কম, ভাইভায় এটা থাকবে। তবে এটা সেকেন্ডারি হিসেবে চিন্তা করো, হারপেসটা প্রাইমারি না, সেকেন্ডারি হিসেবে চিন্তা করো। এমসিকিউ তে কিছু থাকবে, এই ছবিটা মনে থাকলেই হবে। হারপেস 1টা হলো above the waist, এটা হলো below the waist। এইটা তোমার থাকে হলো সার্ভিক্যাল গ্যাংলিয়া ল্যাটেন্ট থাকে, আর এটা থাকে লাম্বোসেক্রাল গ্যাংলিয়া থাকে। আচ্ছা, এইটারই এই ছবিটার ডেসক্রিপশন, এটা ছবিটার ডেসক্রিপশনটা হলো এইটা। হারপেস 1 así que Dios guarde. ¿No es una? স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট হয়ে আছেন।
স্যার আমরা কিছু শুনতেছি না স্যার, আপনি মিউট। স্যার আপনি মিউট হয়ে আছেন। তো তোমরা 35 জন আছো, তোমরা কয়জন মোটমাট? স্যার আমরা 38। 38। যে 3 জন নাই এটা মেসেজ দিয়ে আমাকে পাঠাবে। জি যে স্যার। 3 জন নাই এই 3 জনের শুধু পাঠাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।